হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে শুরু করি এখন। জি স্যার। এই চ্যাপ্টারটা তো পড়ানো হয় নাই না? যতটুকু মনে পড়ছে স্যার, হয় নাই। নন কারেন্ট আছে। জি স্যার, হয় নাই। হ্যাঁ, আগে জানি এইমাত্র আমরা শেষ করলাম কোনটা, এটার আগে ক্যাশ ফ্লো করলাম স্যার। ও আচ্ছা, রাইট রাইট। স্যার আমি কি শুরুতে ছোট্ট একটু কারেকশন নেব আপনার কাছ থেকে? জি জি স্যার, আমি রশিদ, আমি সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার। আমরা আজকে দুইটা পার্টির অডিট রিপোর্ট দেখছিলাম। আমাদের কাছে তো অডিট রিপোর্ট গুলো আসে। হ্যাঁ হ্যাঁ, মুদাসসির এন্ড কোম্পানি আর একটা নজরুল এন্ড কোং, দুই জায়গায় দুটো রিপোর্ট পেয়েছি। তারা করেছে কি, এই মুদাসসির এন্ড কোং তারা ডিভিডেন্ড পেমেন্টটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে দেখিয়েছে। আচ্ছা, আমি কোশ্চেন করলাম, আমাকে যেটা বলছে যে হ্যাঁ, এটা ফিনান্সিং এর আইটেম, কিন্তু এটা অপারেটিং এও দেখানো যায়। যদিও তাদের লজিকটা ওইভাবে প্লেস করছে না, বা বলে শুধু এটুকুই বলছে যে হ্যাঁ, ওখানে করা যায়, কোনো সমস্যা নাই। আমি স্যার আসলে জানতে চাচ্ছিলাম, যেহেতু এত বড় একটা ফান্ড, তারা কিভাবে এটা করছে, বা আসলে আমরা ভুল করছি কিনা, বা ওইটা ঠিক আছে কিনা স্যার? আমরা দেখি তাহলে একটু এইখানে বাস ওয়ানে কি আছে এটা আমরা একটু দেখি, তারপরও আমি নিজে আবার একটু চেক করে আপনাকে জানাবো, কিন্তু এখনই আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, আপনি সাউথ বাংলার কোন ব্রাঞ্চে আছেন? হ্যালো, নাসি, এই রিপোর্টটা একটু নিয়ে আসেন না। আমি যেটা দেখলাম, ওই যে মুদাসসির এন্ড কোম্পানি। আপনি দেখতে পাচ্ছেন এখন ওই যে আমি যেটা ওপেন করলাম, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7। হ্যাঁ, এটা আইসিএবি এর ওয়েবসাইট থেকে ওপেন করলাম। তো
হুম ওনার ব্যাংকেই না না ওনার এটা ড্রাফট হইতে পারে, দুইটা ব্যাংকের দুইটা কোম্পানি অডিট করে না, ওইটার একটাই নাকি উনি এটা দেখছে, আমি এটা দেখতেছি। আমি বিএস 1টা খুলছি, বিএস 7টা খুলছি। হুম হুম মামুন ভাই এখানে হুম না হ্যালো স্যার হ্যাঁ আপনি দেখছেন না বিষয়টা কি আছে বলেন তো, মানে আবার চেক করছেন আপনি? বুঝতে পারিনি স্যার। আপনি কি এখন ওই যে অ্যানুয়াল রিপোর্টটা কি আছে আরেকবার বলবেন আমাদের? এটা স্যার আসলে অ্যানুয়াল রিপোর্ট না, এটা হচ্ছে একটা কোম্পানির অডিট রিপোর্ট, যেটা কোম্পানির মানে আপনার ব্যাংকের না? না ব্যাংকের না স্যার, ব্যাংকের না, ও একটা লিমিটেড কোম্পানি যাকে আমরা ফাইন্যান্স করতে যাচ্ছি আর কি, তার রিপোর্টটা করেছে তারা, যেখানে ডিভিডেন্ড পেমেন্টটাকে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখিয়েছে। ডিভিডেন্ড পেমেন্ট না ডিভিডেন্ড রিসিভ কি? না স্যার পেমেন্ট পেড করেছে। না আসলে এটা তো আমি মানে আমরা আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে আমি এতক্ষণ ব্যাংকেরটা বুঝতেছিলাম, আপনার ব্যাংকের মনে করছিলাম। না স্যার ব্যাংক এই অনুযায়ী দেখেন এখানে একটা ব্যাংকের ব্যাপারে একটা কথা আছে যে দেখতে পাচ্ছেন স্লাইডটা? না স্যার স্লাইড তো দেখা আচ্ছা আমি দেখতে আচ্ছা দাঁড়ান, সেটা হইলো যেমন এখানে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 যেটা ক্যাশ ফ্লোর কথা বলা আছে, এবং যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্টরাই তো অডিট করেন ওইখান থেকে আইসিএবি ওয়েবসাইট থেকে আমি নামাইলাম। তো এইখানে দেখেন লেখা আছে যে আপনার ক্যাশ ফ্লোতে কি কি অপারেটিং এ কি কি আসবে, ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ গুড এন্ড রেন্ডারিং সার্ভিস, cash received from royalty, fee, commission, and other revenue, cash payment to supplier for other good and service, cash payment to and on behalf of employee, cash receive and cash payment of insurance entity for premium, claim, annuity,
and other policy benefit, cash payment or refund of income tax unless they can specifically identify with financing and investing activity, cash received and payment from contract held for dealing or trading purpose. Some transaction such as sale of plant may give rise of gain or loss that is included recognized in profit and loss. The cash flow relating to such transaction are cash flow from investing activity. However, cash payment manufacture or acquire asset held sale for rental to others subsequently held for sale described IAS 16 cash flow from operating activity. The cash received from rent and subsequent sale of such asset also cash flow from operating activity. তারপর লেখছে entity may hold security and loan dealing of trading purpose in which they similar to inventory acquired for resale. Therefore, cash inflow arising from purchase and sale of dealing trading securities classified as operating. Similarly, cash advance and loan for financial institution usually classified as operating activity since they relate to the main revenue producing activity. আচ্ছা, সো এটা ব্যাংক ট্যাঙ্কের আমার যেটা মনে হচ্ছে একটা হইতে পারে এই যে এই আপনি যে ডিভিডেন্ড ইনকামটা দেখতেছেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই কোম্পানি শুনতে যে কোম্পানিটার আপনি এটা কি বলতেছেন, একটা অডিটেড রিপোর্ট, তাই না? অডিটেড রিপোর্ট, জি। এইটা কি হেল্ড ফর সিকিউরিটি এই ধরনের কোন ইনভেস্টমেন্ট দ্যাট ইজ ধরেন মানে লং টার্ম? না স্যার, এটা ক্যাশ ডিভিডেন্ড। জি, ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড পাইছে, তাই না? কিন্তু এইটা আমার ধারণা এটা লং টার্ম ইনভেস্টমেন্ট না, এটা হয়তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা করে। মানে এটা আসলে মূল ব্যবসাটা কি একটু বলবেন? এক্সপোর্ট ইম্পোর্ট তো এরা ট্রেডিং পারপাসে কিছু হয়তো ইনভেস্টমেন্ট করছে শেয়ার মার্কেটে, ঠিক আছে? সেইখান থেকে সেই ইনকামটা পাইছে। না স্যার, এটা ইনকাম না, ক্যাশ ডিভিডেন্ড পেইড, মানে ক্যাশ ডিভিডেন্ডটা পাইছে, এই জন্য পেমেন্ট করছে। হ্যাঁ, পেমেন্ট করছে, আউটফ্লো ক্যাশ মানে পেমেন্ট করছে। জি স্যার, এটা লিমিটেড কোম্পানি তো শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড করছে। এটা ফাইন্যান্সিং এ না দিয়ে অপারেটিং এ অ্যাক্টিভিটিস এর ভিতর দিয়েছে। এটা আসলে আমি আসলে মানে ভুল বলবো। এটা নিয়ে স্যার আমি একটু বলি স্যার, এইটা নিয়ে স্যার বেশি আলোচনা করার আমার মনে হচ্ছে প্রয়োজন নাই। কারণ প্র্যাকটিক্যালি কি হয় স্যার, আমি একটা ব্যাংকে কাজ করি স্যার, এটা হচ্ছে একটা ওরা বানায় দেয় অডিটেড রিপোর্ট, ব্যালেন্স শিট বানায় দেয়, ওই ফার্ম গুলো যার সিগনেচার করে সিল মেরে দিয়ে দেয় স্যার। ওরা ওইভাবে আইএস মেইনটেইন করে ওইভাবে স্যার করে না। হ্যাঁ, আমারও তাই। কারণ এই যে দেখেন, আপনি দেখেন এখানে যে ফাইন্যান্সিং এর মধ্যে যে আসবে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্যাশ প্রসিড ফ্রম ইস্যুইং সিকিউরিটি, ক্যাশ পেমেন্ট টু ওনার, দেখছেন? টু অ্যাকোয়ার অর রিডিম, ক্যাশ প্রসিড ফ্রম ডিবেঞ্চার, লোন, নোট, বন্ড, শর্ট টার্ম এন্ড লং টার্ম বরোয়িং, ক্যাশ পেমেন্ট টু দ্য অ্যামাউন্ট বরোড, ক্যাশ পেমেন্ট টু দ্য স্ট্যান্ডিং লায়াবিলিটি, ফাইন্যান্সিং এর মধ্যে। হ্যাঁ, এখন আচ্ছা, আর এইটা ছিল ইনভেস্টিং এর মধ্যে ক্যাশ। আমরা স্যার এখান থেকে সরে যাই স্যার, আমরা আমাদের জায়গায় যাই স্যার। আচ্ছা, তো আমার মনে হয় বুঝছেন, এটা আপনি একটু আমার মনে হচ্ছে মানে আমি যে এইটার মধ্যে কোনো একটা সমস্যা আছে, অথবা এমন কোন একটা পয়েন্ট যে পয়েন্টটা আমরা এখানে ধরতে পারতেছি না, বুঝতে পারছেন? এইটারই একটা সম্ভাবনা হইতে পারে। এইটা কি ওই মানে প্রোপাইটারশিপ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি একজনই? সেটার ইনফরমেশন তো স্যার এখানে নাই। যে নামটা বলেন। নামও লেখা নাই, মুদাসসির এ সিদ্দিক এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমাদের দুইজন আছে। আচ্ছা, আর একটা মিনিট সময় দেন, আমি এই জায়গাটা একটু দেখি। ক্যাশ ফ্লো ফ্রম ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড পে ডিসক্লোজ সেপারেটলি, ইচ শ্যাল বি ক্লাসিফাইড অপারেটিং। হ্যাঁ, ঠিক আছে। তো
করতে পারে। এই যে এখানে দেখেন, ক্যাশ ফ্লো ফ্রম ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড রিসিভ and paid shall be disclosed separately. Each shall be classified in consistent manner from period to period, either operating or investing or financing activity. এই জন্য করছে। তাহলে তো স্যার আমরা ভালো একটা কিছু জানলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা জেনারেলি ওই ফরম্যাটে এগুলারে অন্য জায়গায় নিয়ে যাই, কিন্তু করলেও যে একদম ভুল তা না। জি, এই যে এখানেও দেখেন লেখা আছে, ডিভিডেন্ড পেইড মে বি ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো বিকজ দে আর কস্ট অফ অবটেইনিং ফিনান্সিয়াল রিসোর্স। Alternatively, dividend paid may be classified as component as cash flow from operating activity in order to assist user to determine the ability of entity to pay the dividend out of operating cash flow. ঠিক আছে? গুড স্যার, গুড, থ্যাংক ইউ স্যার। এটা এখানে ভালো জিনিস জানলাম। হ্যাঁ, এটা করা যায়, বুঝছেন? তবে আমরা নরমালি এটা প্র্যাকটিস করি না। আপনি তো যে এই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই ফার্মটাই তো দেখা যাচ্ছে একের অধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সুতরাং এরা একদম মানে মানে গাঁজাখুরি টাইপ অ্যানুয়াল রিপোর্ট না, এটা এখানে আছে। নরমাল প্র্যাকটিস হচ্ছে ফাইন্যান্সিং আমরা নিয়ে যাই, কিন্তু আপনি যদি অপারেটিং এ আনেন সমস্যা নাই। জি স্যার, আমিও সে কারণে আমি এটা আননেসেসারি, আমি জানতাম যে এটা আসলে ওখানে যায়, কিন্তু এটা জানতাম না। এটা আসলে করে হয়তো জানলাম, যেহেতু এটা প্রফেশনাল দিক দিয়ে এবং এটা একটা সিএ ফার্ম এটা লিখেছে, সুতরাং আমি কিন্তু কনফিউজ যে এটা নিঃসন্দেহে তারা কিছু জানে বিধায় লিখেছে। ঠিক আছে, সরি স্যার, আমি আপনাদের টাইম ডিস্টার্ব করে ফেলেছি। আমরা ক্যারি অন করি, সামনে যাই। ভালো হলো সবার জন্যই। হ্যাঁ, কারণ আমরা তবে আমাদের পরীক্ষার খাতায় কিন্তু এটা ফাইন্যান্সিং এ নিয়ে যেতে হবে, ঠিক আছে? যেহেতু নরমাল প্র্যাকটিসটা হলো আমরা ফাইন্যান্সিং এ নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর তো এফেক্টিভ ডেট নাই। আচ্ছা, নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে দেখেন, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা এখানে বড় অংশ জুড়ে থাকবে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। টেনজেবল অ্যাস আইটেম আর বোথ, ডেফিনেশনটা দেখেন, held for use in production or supply of good and service, for rental to others or for administrative purpose, and expected to be used during more than one period. So PP এর মধ্যে ইনক্লুড কি হবে? ফ্রিহোল্ড, লিজহোল্ড ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট এবং মেশিনারি, and form of major part of asset of certain type of business such as manufacturing and transport business. মূলত BA 16 প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করে। এইটার মধ্যে you are familiar with some basic accounting issue affecting PP for accounting. আচ্ছা, সিলেবাস যাই হোক, you need to deal with the context of BA 16. তাহলে এই নন কারেন্ট অ্যাসেটের মধ্যে BA 16 কি কি কভার করে? রিকগনিশন অফ অ্যাসেট, ডিটারমিনেশন অফ দেয়ার ক্যারিং অ্যামাউন্ট, ডিপ্রিসিয়েশন এবং ইম্পেয়ারমেন্ট লস। These provide users financial statement with information about entities' investment in its PP and change in such investment. BAS 16 should be followed when accounting for PP unless another BAS or BFRS require different treatment. For example, BFRS 5A, non-current asset held for sale and discontinued operation. For example, কোনো একটা অ্যাসেটকে যদি আমরা হেল্ড ফর সেল রাখি অথবা ডিসকন্টিনিউড অপারেশন করি, সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যেমন ডিপ্রিসিয়েট, ডিটারমিনেশন অফ দেয়ার ক্যারিং অ্যামাউন্ট
অথবা ডিপ্রিসিয়েশন চার্জ এন্ড ইম্পেয়ারমেন্ট লস, এইগুলা তখন আমরা BAS 16 অনুযায়ী আর করি না। এটা যখন আমরা অঙ্ক করব তখন দেখতে পাবো। তবে নরমালি আমাদের ইনটেনজিবল অ্যাসেটের জন্য প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের BS 16 এ আমরা রিকগনিশন অফ অ্যাসেট করি, ডিটারমিনেশন অফ দ্যার ক্যারিং অ্যামাউন্ট এবং ডিপ্রিসিয়েশন এবং ইম্পেয়ারমেন্ট লস নিয়ে কাজ করি। আমরা অ্যাসেট, এখানে নন কারেন্ট অ্যাসেট বলতেছি, সেখানে কিছু কনসেপ্ট আমরা আবার আলোচনা করব। আগে অ্যাসেট কাকে বলে? আমরা জানি রিসোর্স কন্ট্রোল বাই এন্টিটি as a result of past event from which future economic benefit are expected to flow to the entity। তার মানে যেটা আমরা কেনার পরে আমাদের কি হবে, ভবিষ্যতে আমাদের বেনিফিট পাবো বা বেনিফিট পাবো এবং ওই বেনিফিটটা ইনফ্লো হবে টু দ্য এন্টিটি। গেইন which are part of income, increase in economic benefit through enhancement of asset or decrease in liability other than contribution of equity, or loss, decrease in economic benefit through depletion of asset, additional liability and other distribution of equity participant। এগুলো হচ্ছে নরমালি বিএফআরএস এ আমাদের যে সংজ্ঞাগুলো আছে, যে অ্যাসেট কাকে বলি আমরা, গেইন কাকে বলি, লস কাকে বলি। এই তিনটা কনসেপ্ট আমাদের পিপি এর সাথেও কি রিলেটেড। গেইন এন্ড লস রিলেট টু ডিপ্রিসিয়েশন, রিভ্যালুয়েশন, ইম্পেয়ারমেন্ট এন্ড ডিসপোজাল অফ পিপিই। রিকগনিশন আমরা যদি দেখি, in the context, recognition simply means incorporation of item in the entity's financial statement, in this case a non-current asset. The recognition of PP depend on two criteria. প্রথম কি, এটা must be future economic flow. It is probably that future economic benefit associated with the item will flow to the entity, এবং এই আইটেমটাকে আমরা মেজার করতে পারবো। এখন এখানে দেখেন, the asset is not defined in terms of tangible price but in terms of economic benefit flowing from it. So item acquired for safety and environmental reason can be classified as PP, greater economic benefit of flow such asset। তার মানে ওই যে আমরা ধরেন এনভায়রনমেন্টটাকে যেন পলিউশন না হয় সেই জন্য যদি কোনো একটা ইকুইপমেন্ট কিনি যেটা ডিরেক্টলি, যেটা দিয়ে আমরা কোনো বেনিফিটেড হচ্ছি না, যেমন ধরেন ওই যে চামড়া শিল্পের ক্ষেত্রে, তারপর ওই যে যারা কাপড় রং করে তাদের জন্য একটা অব্লিগেশন আছে যে ওই ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা, সেগুলাও আমাদের পিপিইর আন্ডারে আসবে। আরেকটা হচ্ছে কি, পিপিই তে লিগ্যাল ওনারশিপ নেসেসারি না। যেমন ধরেন আমরা লিজে পড়ছি, যেটা ফিনান্সিয়াল লিজ যদি হয় তারপরও ওইটা আমাদের অ্যাসেটে পিপিই হিসেবে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে ওই জিনিসটা আসবে। There is no definition what constitute an item in PPE. It will be for each entity to develop its own definition. It will be straightforward to decide that individual motorcycle should constitute an item, but when it comes to bus furnace, should be the single or several item. There is no mention of acquisition of an item of PPE. The whole definition revolves around the cost of the item. This means then definition must be applied at any time over life of the time of PPE expenditure on it is incurred. It is not only just initial acquisition on construction cost. আচ্ছা, এখানে যেটা বলতে চাইছে যে আমাদের কিন্তু শুধু অ্যাকুইজিশন কস্টটা না, পিপি এর মধ্যে অ্যাকুইজিশন, ইনস্টলেশন এই সব খরচগুলাই আসবে। তবে আমরা একটা এক্সেপশন দেখব যে কোনো মেশিনারিজ, যেমন ধরেন
ওই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, এটা দেখেন নাম্বার অফ কম্পোনেন্ট এখানে ইনস্টল হচ্ছে। তো এই একটা এটা সবগুলাই পিপি এর আন্ডারে আসবে, কিন্তু এটার আরেকটা কম্পোনেন্ট আছে কি, ওই যে ধরেন স্টাফদের ট্রেনিং, ওইটা আবার কিন্তু পিপি এর মধ্যে আসবে না। আবার ডিসম্যান্টলিং যদি কোনো খরচ থাকে, ওই খরচটাও কিন্তু আমরা পিপি এর মধ্যে ইনক্লুড করব। যেমন এখানে দেখেন সাবসিকুয়েন্ট কস্ট, in term of cost incurred subsequently to add or replace part of or service the item, the practical application is that repair and maintenance should be recognized in profit and loss. Repair and maintenance কোন খরচটা, সেই খরচটা হচ্ছে বিকজ এখান থেকে কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট আসে না, কিন্তু আমাদের এখানে একটা কস্ট ইনকার্ড করতেছে। ফর এক্সাম্পল, আপনার একটা বিল্ডিং এর আপনি প্লাস্টার করলেন, এটার ফলে বিল্ডিং এর লাইফ টাইমে কোনো চেঞ্জ হয় না, তার মানে আমার ইকোনমিক বেনিফিটটা আরো বেশি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় না। সো এই কস্ট গুলাকে আমরা কোথায় চার্জ করব? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। সো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্ডিচার should be recognized in profit and loss as incurred. Replacement cost should be capitalized, provided the original cost of the item they replaced is de-recognized or treated as disposed of at the time of replacement. Bus 16 explained that in terms of relining a blast furnace at time when the remainder of the furnace does not need replace and replacement of the interior of the aircraft several times over the life of the airframe itself. তার মানে এখানে একটা উদাহরণ দিচ্ছে ব্লাস্ট ফার্নেসের, এটার এক্সাক্ট মিনিংটা একটু চেক করতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে আমরা যদি রিপ্লেস করি এবং এর ফলে যদি অ্যাসেটের লাইফে কোনো ইমপ্যাক্ট ফেলে, সেই ক্ষেত্রে এই খরচটাকে আমরা ক্যাপিটালাইজ করব। মানে ওই অ্যাসেটের যে টোটাল অ্যাসেটের যে আমরা ইনিশিয়াল মানে কস্ট করতেছি, ওইটার মধ্যেও আমরা ওইটা ইনক্লুড করব। দ্যাট ইজ যদি রিপেয়ার হয় তাহলে এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করব, কিন্তু যদি এটা রিপ্লেসমেন্ট হয়, কোনো একটা পার্ট আপনি রিপ্লেস করলেন, এটা ওই অ্যাসেটের যে ভ্যালু ওইটার সাথে আমরা, বা অ্যাসেটের কস্ট, ওই কস্টের সাথে আমরা যোগ করব। An item of PEP qualifying for recognition is initially measured at its cost. তার মানে প্রথমে কি হয়, আমরা যেই দামে কিনলাম সেই দামে এটাকে রিকগনাইজ করি। Cost is the amount cash or cash equivalent paid or the fair value of other consideration given to acquire an asset at the time of its acquisition or construction. আর fair value কি? Fair value হচ্ছে the amount in which asset could be exchanged between knowledgeable willing party in arm's length transaction. তার মানে আপনি যদি এখন এই অ্যাসেটটা বিক্রি করতে চান, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলতেছি ফেয়ার ভ্যালু, যে asset could be exchanged between knowledgeable willing parties in an arm's length transaction. এলিমেন্ট কি কি? ডেফিনেটলি পারচেজ প্রাইস একটা এলিমেন্ট হবে, ইনক্লুডিং অল নন রিকভারেবল ডিউটিস এন্ড ট্যাক্সেস বাট নেট অফ ডিসকাউন্ট। আমাদের পারচেজ প্রাইসটা অবশ্যই আসবে। তারপর আসবে কি? কস্ট অ্যাট্রিবিউটেবল টু ব্রিং দ্য অ্যাসেট টু দ্য লোকেশন। আপনি এখন ধরেন ওই এটাকে ঢাকা থেকে চিটাগং এ নিয়ে গেলেন, বা চিটাগং পোর্ট থেকে আপনি নিয়ে আসলেন, এইটার যে খরচটা সেটাও অ্যাসেটের মধ্যে আসবে। ডিসম্যান্টলিং এন্ড সাইট রিস্টোরেশন কস্ট, তার মানে অ্যাসেটটা ইউজের পর ধরেন এই মেশিনটা যখন আমি সেল করে দিব, তখন হয়তো আমি 4টা পিলার দিয়ে মেশিনটা বসাইছিলাম, এই পিলার গুলো আমার ভাঙতে হবে, সেইটারও একটা খরচ আছে ডিসম্যান্টলিং, এবং আগের মতো জমিটাকে রেডি করে আমার দিতে হবে। সো এইটার খরচও এই পিপি এর মধ্যে আসবে।
তারপর আর কি আসতে পারে, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, যেমন এমপ্লয়ি বেনিফিট অ্যারাইজিং ফর কনস্ট্রাকশন অর অ্যাকুইজিশন অফ দ্য আইটেম। আমরা যদি যে লেবাররা কাজ করবে তাদের যে পেমেন্ট আমরা দিব সেইটা এই খরচের মধ্যে আসবে। সাইট প্রিপারেশন, ডেলিভারি কস্ট, ইনস্টলেশন কস্ট, অ্যাসেম্বলি কস্ট, কস্ট অফ টেস্টিং, প্রফেশনাল ফি, এই খরচগুলো আমাদের হিসাবের মধ্যে আসবে। তবে কোনো ধরনের লিগ্যাল খরচ এবং আর্কিটেকচার ফি যদি থাকে ওইগুলো আমরা এই কস্টিং এর মধ্যে হিসাব করব। But note that certain costs associated with the item cannot be included. Some costs are excluded because not directly attributable to the item. ধরেন cost of opening new facility, আপনি একটা নতুন ফ্যাসিলিটি ওপেন করছেন, মানে একটা নতুন ফ্যাক্টরি তৈরি করবেন, এটা টোটাল খরচটা ওই মেশিনটার মধ্যে আমরা চার্জ করব না। অথবা এই মেশিনে যেটা তৈরি হবে ওই প্রোডাক্টটাকে তৈরি করতে ওই প্রোডাক্টটাকে মার্কেটে ইন্ট্রোডিউস করতে যে খরচগুলো হবে, কস্ট অফ ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট, ওইটাকে আমরা হিসাবে আনবো না। তারপর কস্ট অফ কন্ডাক্টিং বিজনেস ইন আ নিউ লোকেশন অর উইথ নিউ ক্লাস অফ কাস্টমার, ওইটাকে আমরা হিসাবে আনবো না। তারপর হচ্ছে কি অ্যাডমিন এন্ড আদার জেনারেল ওভারহেড কস্ট। আচ্ছা, ক্যাপিটালাইজেশন সিজ when item is capable of operating in the manner intended. Cost incurred up to this date have to be excluded. তার মানে cost incurred when the item is not used or operated সমস্যাটা কি as less than full capacity, operating loss, while demand for output build up, reorganization cost, এই কস্টগুলোকে আমরা কিন্তু কখনো হিসাবে আনবো না। যেমন এটা প্রথমটা যেমন চিন্তা করেন আইটেমই ইউজ হয় নাই বা ফুল ক্যাপাসিটি আমি মেশিনটা চালাচ্ছি অথচ আমার ধরেন ইয়েটা কম, প্রোডাকশনটা কম, সেই ক্ষেত্রে যে আমাদের কস্ট এনকার করতেছে ওই কস্টটাকে আমরা ক্যাপিটালাইজ করব না। মূলত পাস 16 দুইটা মডেলের কথা বলে, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেল কোনটা? An item of PPE is carried at cost less accumulated depreciation and impairment loss. কস্ট মডেল হচ্ছে যেটা আমাদের accumulated depreciation অথবা impairment বাদ দিলে যেটা থাকে, আর রিভ্যালুয়েশন মডেল হচ্ছে fair value less accumulated depreciation and impairment loss. এখন fair value এর ক্ষেত্রে দেখেন land and building এ fair value is determined by market based evidence, by appraisal, by professionally qualified valuer. আমরা যখন qualified valuation specialize দিয়ে যখন আমরা একটা valuation করলাম যে বর্তমানে এটার বাজার মূল্য কত, মার্কেট বেসড এভিডেন্স, তখন ওইটাকে আমরা বলতেছি ফেয়ার ভ্যালু। প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ফেয়ার ভ্যালু ডিটারমাইন করব? মার্কেট ভ্যালু ডিটারমাইন্ড বাই অ্যাপ্রাইজাল। তারপর হচ্ছে কি দেখেন স্পেশালাইজড আইটেম, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটা জেনারেলি মার্কেটে কোনো এভিডেন্স পাওয়া যায় না, একটা এমন একটা মেশিন যেটা মার্কেটে সচরাচর বিক্রি হয় না, সেটার ফেয়ার ভ্যালু কিভাবে ডিটারমাইন করবেন? সেটার ফেয়ার ভ্যালু ডিটারমাইন করবেন বাই ইউজিং আ ডিপ্রিসিয়েটেড রিপ্লেসমেন্ট কস্ট। এটা এখন ডিপ্রিসিয়েশন হওয়ার পরে এইটা রিপ্লেস করতে হইলে আমার কত কস্ট পড়বে সেটা দিয়েই আমরা এটার ফেয়ার ভ্যালু জাজ করব। ভ্যালুয়েশনের ফ্রিকোয়েন্সি, ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের revaluation shall be made sufficient regularly to ensure that carrying amount does not differ materially from that which would be determined using fair value at the balance sheet. So the frequency of valuation depend on volatility of the fair value of individual item. আচ্ছা, যেই আইটেমের
যত বেশি ভোলাটাইল, যেমন ধরেন যত বেশি দাম উঠানামা করে বলে আপনার মনে হয়, ওইটার ভ্যালুয়েশন আপনি ততবার করবেন। তবে 5 বছরের মধ্যে জেনারেলি একবার ভ্যালুয়েশন করতে হবে। The maximum interval mentioned is 5 years, but longer could be justified if movement were very small and slow. The requirement for আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনি সিলেক্টিভ ভাবে কিন্তু রিভ্যালুয়েট করতে পারবেন না। সিলেক্টিভলি করতে পারবেন না মানে হচ্ছে the requirement for periodic revaluation is designed to prevent company from revaluing assets selectively, যে আপনি ল্যান্ডের করলেন, কিছু কিছু ল্যান্ডের রিভ্যালুয়েশন করলেন, কিছু কিছু করলেন না, এরকম কিন্তু করা যাবে না রিভ্যালুয়েশন। ক্লাস অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটার মধ্যে আসলে আমরা কি কি হিসাবে আনি? When an item of PP is revalued, all other assets in the same class should be revalued. Again, this is designed to stop companies being selective about the item to revaluate and to avoid financial statement, including a mixture of cost and value for like items. BAS 16 provide example of separate classes including the following. কিসের? যেমন ধরেন ল্যান্ডের, তারপর ল্যান্ড এন্ড বিল্ডিং, মেশিনারি, মোটর ভেহিকেল, ফার্নিচার এন্ড ফিকচার এন্ড অফিস ইকুইপমেন্ট। 1, 2, এই 6টা ক্লাস করা আছে, যেটার মধ্যে আমরা এই অ্যাসেট গুলাকে, নন কারেন্ট অ্যাসেট গুলাকে ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, accounting for revaluation. Revaluation gain are taken directly to equity as part of revaluation surplus. আমরা রিভ্যালুয়েশনের জন্য যদি কোনো গেইন হয়, ডিরেক্টলি এটাকে ইকুইটি পার্টে নিয়ে যাই। Revaluation loss are recognized in profit and loss account unless they relate to earlier revaluation surplus. After revaluation, depreciation is based on revalued amount. তার মানে ডিপ্রিসিয়েশন আমরা রিভ্যালুয়েশনের আগ পর্যন্ত যে ডিপ্রিসিয়েশন করছিলাম, রিভ্যালুয়েশনের পরে আমরা নতুন করে আবার এটা ডিপ্রিসিয়েশন করব। Annual reserve transfer is allowed amounting to excess of actual depreciation over historical depreciation. এইটার ঠিক স্পেসিফিক ম্যাথ এখানে নাই, কিন্তু আমরা যখন যে ইনকাম কনসোলিডেট আমরা যখন যে বড় ইনকাম স্টেটমেন্ট গুলা করবো, একদিন দেখাইছিলাম, ওইখানে এই জিনিসটা আছে যে যদি রিভ্যালুয়েশন অ্যাসেটের যে ডিপ্রিসিয়েশন এটা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ওই ডিপ্রিসিয়েশনটাকে আমরা আবার ট্রান্সফার করতে পারি। ওইটা আমরা পরে দেখব। The basic rule of increase in value on revaluation are credited directly to equity. The effect is that they do not appear in the income statement, they do not appear in the change, they do appear in the change of equity. The commonly adopted method of accounting for upward revaluation to fair value is to write the original cost of fair value and write back the accumulated depreciation to the revaluation reserve. এখানে আমরা যদি দেখি একটা এন্টিটি যেটার কস্ট কত 50,000 এবং ডিপ্রিসিয়েশন হইতেছে 20 বছর ধরে, ডিপ্রিসিয়েশন লাইফ 3 বছর পরে, তাহলে 50,000 হইলে প্রত্যেক 20 বছরে প্রত্যেক বছর হচ্ছে 2,500। 3 বছর পরে 3 বছরে এটা ডিপ্রিসিয়েশন হবে কত 7,500। এখন এটার 3 বছর পর এটার ভ্যালু বেড়ে হয়েছে কত 60,000। তাহলে ইউজফুল লাইফ চেঞ্জ হয় নাই, তাহলে আমাদের রিভ্যালুয়েশন রিজার্ভে আমরা কত টাকা ট্রান্সফার করব? দেখেন অ্যাসেট ভ্যালু বাড়ছে কত 50-60,000 থেকে 50,000 বাদ দিলে অ্যাসেট ভ্যালু বাড়ছে 10,000, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটাকে আমরা ডেবিট করব, তার মানে আরো হচ্ছে 7,500।
তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভে আমরা কত ট্রান্সফার করব? 17,500। এটার একটা ইজি উপায় হচ্ছে আমরা 50,000 থেকে আমাদের ডিপ্রিসিয়েশনটা যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 42,500। 60,000 থেকে 42,500 বাদ দিলেই আমাদের রিভ্যালুয়েশন রিজার্ভটা বের হয়ে যাবে। সেটা কত? 17,500। Decrease in value. The basic rule is that decrease in value on a revaluation are recognized as expense and charged to the income statement. The exception is where such decrease reverse an earlier revaluation increase on the same asset that was recognized directly in equity and is held in the revaluation reserve. Then the deficit should be recognized directly in the equity, but not only to the extent to the previous increase. তার মানে ডিক্রিজ হলে এটাকে আমরা ডিরেক্টলি কোথায় নিয়ে যাব? এই ইকুইটি থেকে বাদ দিতে পারি, অথবা আমরা রিকগনাইজ করব এক্সপেন্সে ইনকাম স্টেটমেন্ট। Depreciation of revalued asset. Where an asset have been revalued, depreciation is based on revaluation amount. এটা আমরা আগে আলোচনা করলাম, less residual value যদি থাকে। আচ্ছা, the asset residual value also be re-estimated on revaluation. Residual value কি? যেটা আমরা ডিসপোজাল করলে যে অ্যামাউন্ট আমরা পাইতে পারি। The estimated amount that entity would currently obtain from disposal of the asset after deducting the estimated cost of disposal if an asset were already of the age and in condition expected to be end of its useful life. The whole depreciation is recognized in profit and loss. Note, none is recognized directly in revaluation reserve. However, BAS 16 permit a transfer between the reserve. যেমন ধরেন আপনার ডিপ্রিসিয়েশন রিভ্যালুয়েশনের আগে যেটা থাকতো করছেন যেটা, আর বর্তমানে যেটা করলেন, এই দুইটার মধ্যে যদি ডিফারেন্স তৈরি হয় সেইটা কিন্তু আমরা রিজার্ভে নিয়ে যাব এবং ওইটা আসলে রিটেইন আর্নিং এর একটা ইম্প্যাক্ট ফেলবে। যেমন ধরেন এখানে দেখেন, the overall effect in the income statement should economic benefit consumed measured by reference to the revaluation of the asset but distributable profit. The transfer is recorded as follows: amount of transfer is actual depreciation charge less equivalent charge based on original historic cost, that is revaluation reserve debit, retained earning credit. The transfer is shown in the statement of change in equity. ডিপ্রিসিয়েশন নিয়ে তো আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ অনেক লেখাপড়া করছি, মানে আগের লেভেল গুলাতেই। তারপর ডিপ্রিসিয়েশনের সংজ্ঞাটা কি আমরা জানি, স্প্রেডিং দ্য কস্ট অফ নন কারেন্ট অ্যাসেট ওভার ইটস ইউজফুল লাইফ। Each significant part of PP should be depreciated separately. তার মানে কি, ল্যান্ডে তো ডিপ্রিসিয়েশন হয় না, বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন, ভেহিকেলের ডিপ্রিসিয়েশন, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এবং ফার্নিচার এবং ফিকচার, এদের সবার ডিপ্রিসিয়েশনটা আপনি আলাদাভাবে শো করবেন। ল্যান্ড শুড বি অ্যাকাউন্টেড ফর সেপারেটলি ফ্রম বিল্ডিং, ল্যান্ডটাকে বিল্ডিং থেকে আলাদা করতে হবে। Residual value and useful life must be reviewed annually. Any change must be treated as change in accounting estimate. আচ্ছা, এবং কতগুলা ডিপ্রিসিয়েশন মেথড আছে, যেমন স্ট্রেট লাইন মেথড, সাম অফ ইউনিট মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড ইত্যাদি। রিডিউসিং ব্যালেন্স মেথডের আরেকটা নাম এখানে দেখাচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স। Depreciation is an application of an accrual concept. Etar objective ki to charge the operating profit
the cost of using PP in each period so that at the end of its useful life, the whole or the cost has been written off. The cost of using an asset is the same amount of economic benefit consumed. Depreciation does not relate to the value of the asset as it is a cost allocation concept, not a measure of value change. Increase in current value of the asset does not itself justify not depreciable that asset. This means recognizing an increase in the value of asset to revalue আচ্ছা হ্যালো, এতক্ষণ কি এটা আপনার মানে এটা কতক্ষণ ধরে ছিল? মানে আমি তো বুঝতেছিলাম না, আমি তো আমার মতো বলে যাচ্ছি। হ্যালো মেথড হয়ে গেছে স্যার। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন মেথডটা কমপ্লিট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশি সময় হয়নি অফিসে। ঠিক আছে, হ্যাঁ। ও এই এক্ষুনি অফিস ছিল না? ওকে। আচ্ছা, calculation and recognition. Each significant part of PPE must be depreciated separately, although they may be grouped together for depreciation charge purpose if they have same useful life and depreciation method. So an aircraft engine will be depreciated separately from its airframe as they have when they have different useful life. But this is a natural consequence of initial process of analyzing cost of asset over its component part. Land and building are separable asset and accounted separately, even when acquired together. Landed key infinite life, whereas these building do not. Building are always depreciable asset, land is not. The exception is that if the initial cost of land includes a provision from dismantling and restoration, then the part of cost is depreciated over the period expected to the benefit. The depreciation charge is recognized in profit or loss. It can be included in the cost of asset. The valuation of inventory input depreciation on manufacturing PPE. আচ্ছা, ডিপ্রিসিয়েশন কখন আপনি শুরু করবেন? Depreciation should be commenced when the asset is in the location and condition necessary for it to be capable of operating in the manner intended. তার মানে যখন মেশিনটা আপনার যে লোকেশনে থাকার কথা সেই লোকেশনে আছে এবং কন্ডিশন নেসেসারি এটা অপারেশনের জন্য সেই কন্ডিশন গুলা ফুলফিল করে।
আবার কি হলো সাউন্ড? Depreciation should commence when the asset is in the location and condition necessary for it to be capable of operating in the manner intended. This is in the case if the asset is actually put into use at later date. Depreciation continue even if the asset lies idle, for example, as a result of fall in market demand for its output. Depreciation only ceases when the asset is de-recognized. তবে কি ফ্যাক্টর আপনার ইউজফুল লাইফকে এফেক্টিং ইউজফুল লাইফ, ধরেন এক্সপেক্টেড ইউজ অফ দ্য অ্যাসেট, সেটা দিয়ে মেশিনের ইউজফুল লাইফ এফেক্টেড হইতে পারে। এক্সপেক্টেড ফিজিক্যাল ওয়্যার এন্ড টিয়ার, টেকনিক্যাল অর কমার্শিয়াল অবসুলেন্স, মেশিনটা কোনো কারণে পুরনো হয়ে গেছে বা কমার্শিয়ালি অবসুলেট হয়ে গেছে। লিগাল এন্ড আদার সিমিলার পার্ট অফ ইউজ দ্যাট সাচ এক্সপায়ারি ডেট or related lease. This factor should be considered by management on initial assessment of the asset useful life on each subsequent annual review. BAS 16 depreciation নিয়ে আলোচনা করছে, depreciation method নিয়ে আলোচনা করা আছে। BAS 16 requires systematic basis should be used to allocate depreciable amount for assets useful life. The method should reflect pattern in which economic benefit are consumed. Number of methods are available. For example, একটা হইতে পারে straight line method, যেখানে আমরা কি করি, একটা লাইফ টাইম ধরি অ্যাসেটের, তারপর এই অ্যাসেটের কস্টটাকে তার লাইফ টাইমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। Straight line whereby there is a constant charge in each year, an assumption that equal amount of economic benefit are consumed in each year of the asset. Reducing balance or diminishing balance, এখানে কি হয়, depreciation rate is applied on opening carrying amount. This method which charge more depreciation in early year of the asset life than in later years could be appropriate in circumstances where over its life asset become capable of producing high quality product. আরেকটা হচ্ছে sum of unit, এটা হচ্ছে ওই যে আপনার ইউজফুল লাইফের টোটাল এক্সপেক্টেড আউটপুট, এই মেশিনটা কতটুকু দিতে পারে এটার উপর ভিত্তি করে যখন আমরা ভাগ করে দেই তখন আমরা এটাকে বলতেছি সাম অফ ইউনিট। আচ্ছা, চেঞ্জ ইন ডিপ্রিসিয়েশন মেথড। Depreciation method must be reviewed at least at each financial year end. Change in the pattern of consumption economic benefit may demand change in the method. Any change are charged in the accounting estimate and accounted for prospectively. The carrying amount of asset is depreciated under new method over the remaining life, beginning the period in which change is made in accordance with the BAS 8. Impairment. Impairment কাকে বলে? An asset is impaired if its recoverable amount is less than carrying amount. The recoverable amount is the higher of fair value less cost of sale and value in internal and external source provide indication of possible impairment. For asset held at a historical cost of impairment should be charged in profit and loss. For the asset held revalued amount, impairment loss is treated in the revaluation decrease. When an asset recoverable amount falls amount less than carrying amount, it is said to be impaired. তার মানে কি, রিকভারেবল অ্যামাউন্টটা যখন ক্যারিং অ্যামাউন্টের চেয়ে কম হয়। ইফ ক্যারিং অ্যামাউন্ট ব্যালেন্স শিট ইজ দেয়ারফর রিডিউসড to recoverable amount in most cases, an expense is recognized in the BAS 16 puts আচ্ছা আপনাদের হুমায়ুন ভাই গাড়ি দিছে যেরকম মধ্যে গেছে হুমায়ুন ভাই দা হুমায়ুন
BAS 36 put in place detailed method of carrying out impairment review and related accounting treatment and disclosure. BAS 36 applied to all assets apart from those specifically excluded from the standard. In most commonly applied to assets such as property, plant and equipment accounted for in accordance with BAS 16, intangible asset accounted for in accordance with BAS 38, intangible asset. The standard also applied to some financial asset, namely subsidiary, associate and joint venture. The standard impairment of all other financial assets are accounted in accordance with BAS 39 financial instrument recognition and measurement, the detail of which is out আমাদের এই সিলেবাসে নেই আছে যাই basic principle কি basic principle underlying BAS 36 relatively straightforward. If an asset value of the financial statement is higher than realistic value measured as recoverable amount, the asset is judged to have been impaired. The value of asset reduced by the amount is impairment loss. This loss should be write-off against profit immediately. The main accounting issues to consider therefore, how it is possible when the impairment has been done, recoverable amount কিভাবে measure করা হবে এবং এটা কিভাবে report করা হবে financial statement এ. An entity should assess at each balance sheet whether there are any indication of impairment of any asset. The concept of materiality apply and only material impairment needs to be identified. If there are indication of possible impairment, the entity is required to make a formal estimate of the recoverable amount. In assessing such indication of a possible impairment, BAS 16 require an entity to consider as a minimum of the following: fall in asset market value that is more significant than would normally be expected, significant change in technological, market, legal or economic or business in which the asset is employed, increase in market interest rate and carrying amount of entities net asset being more than market capitalization. আচ্ছা internal source কি হতে পারে evidence of obsolescence, adverse change in the to which in asset is put, indication of that economic performance is worse than expected. Even if there is no indication of impairment, the following asset must be always tested: intangible asset এবং goodwill. এই দুইটা আমরা goodwillটা আমরা অলরেডি দেখছি ইম্পেয়ারমেন্টের বিষয়টা, আর intangible assetটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। আচ্ছা recoverable amount কাকে বলে? fair value is higher of fair value less cost of sale আর value in use, fair value less cost to sell. Fair value less cost to sell মানে হচ্ছে the amount obtainable from sale of asset in an arm's length transaction between knowledgeable willing party less cost of disposal. In other words, assets fair value less cost of sale is the amount of net selling cost obtained from the sale of asset. Selling cost includes sales transactions such as legal expense. A binding of sales agreement is the best evidence fair value less cost of sale. When there is no binding sale agreement, the following base will be used. If there is in the active market, the net selling price should be based on market price less cost of sale. আর যদি active market না থাকে তাহলে possible estimate net selling price using best estimate একটু আজানটা শেষ হোক।
স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এটা কি অফ করা ছিল কখন? এর আগে স্লাইডটাও শুনি নাই স্যার। ক্লাসিফিকেশন অ্যাজ হেল্ড ফর সেল। আচ্ছা, হেল্ড ফর সেল আপনি কখন ক্লাসিফাই করবেন?
যখন এই অ্যাসেটটা অ্যাভেলেবল ইমিডিয়েট সেলের জন্য এবং সেলটা হাইলি প্রবাবল। এখন হাইলি প্রবাবল এইটার আবার শর্ত আছে যে ম্যানেজমেন্ট কমিটেড অ্যাসেটটাকে সেল করার জন্য, ম্যানেজমেন্ট একটা রিজনেবল প্রাইস চাচ্ছে এবং এটার জন্য একজন বায়ার খোঁজা হচ্ছে এবং আগামী 1 বছরের মধ্যে এই অ্যাসেটটাকে সেল করা হবে এবং ইট ইজ আনলাইকলি দ্যাট সিগনিফিক্যান্ট চেঞ্জ টু দ্য প্ল্যান উইল মেড অর উইথড্রন। Disposal of PP under revaluation model. PP measured after recognition under the revaluation model, subsequently classified as held for sale. There is a different accounting treatment of the difference between carrying amount and fair value less cost to sell. Number 1 key, consistent with accounting policy, the asset must be revalued as fair value under BAS 16. Revaluation means either a gain or loss will be recognized. Such a gain or loss is deal with BAS 16. So gain recognized in the revaluation reserve, আর যদি কোনো লস হয় তাহলে এটা প্রফিট এন্ড লসের অ্যাকাউন্টে the income statement. Once revaluation in this way, measurement is then adjusted on the normal basis for held for sale less cost to sell. The effect of cost to sell immediately recognized in profit and loss account. এখন অনেক থিওরি আমরা আজকে পড়লাম, এইটার সবগুলা থিওরি দিয়ে আমরা একটা অঙ্ক দেখতে চাই। এখন আমরা যদি দেখি যে পোর্শে কোম্পানির একটা কারেন্ট অ্যাসেটের ইনফরমেশন দেয়া আছে, এটার ফ্রিহোল্ড প্রপার্টির কস্ট 1440, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 144, তার মানে ক্যারিং অ্যামাউন্ট 1440 থেকে 144 বাদ দিলে 1296। প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 1968, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 257 বিয়োগ দিলে 1711। মোটর ভেহিকেলে 449, 194 বাদ দিলে 255। অফিস ইকুইপমেন্টের ইনফরমেশন দেয়া আছে। ফ্যাক্টরি ডিপ্রিসিয়েট করবে কত বছরে? 50 বছরে। ডিপ্রিসিয়েশন স্ট্রেট লাইন বেসিসে হবে, ফার্নিচার ফিকচারে 20%, কারে 25% আর ইকুইপমেন্ট এন্ড ফিকচারে 10%। এইখানে দেখেন রিভ্যালুয়েশন দেয়া আছে কত? 2200 এবং এক্সটেনশন হচ্ছে কত? 500। মোটর ভেহিকেলে ডিপ্রিসিয়েশনটা চেঞ্জ করে এখন 30% রিডিউসিং ব্যালেন্সে নিতে হবে, আগে ছিল 25%। দুইটা নতুন গাড়ি কিনছে, যে এক একটার দাম 17,500 টাকা। প্ল্যান এবং ফিটিং গুলার ফ্যাক্টরি এক্সটেনশন হয়েছে 75,000 এবং 22,000 টাকা। এখন একটা মেশিন রিভিউ করছে এবং রিমেইনিং লাইফ আছে 2 বছরের এবং এটার স্ক্র্যাপ ভ্যালু হবে 8,000। মেশিনটার অরিজিনাল কস্ট কত? 2,98,000 আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে 58,000। এখন আমাদের নোট তৈরি করতে হবে। এই সলিউশনটা দেখেন বেশ বড় একটা সলিউশন, যেহেতু আজকে আমাদের আর সময় নাই, আমরা এটা নেক্সট দিন এখানে 2টা অঙ্ক করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক। জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।